নমস্কার, আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। বাংলা কখনো মাথা নত করবে না, এক দেশ এক নির্বাচন নিয়ে ফের হুঙ্কার দিলেন মমতা। চিন্ময় প্রভুর জামিন শুনানি এগিয়ে আনার আর্জি ফের খারিজ, 2রা জানুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন চিন্ময় প্রভু। হাওড়া নয়াদিল্লি লাইনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আলাদা হলো একাধিক বগি, দুভাগে ভেঙে গেল ট্রেন। না শুধরলে ওষুধ দিয়ে বাংলাদেশের ট্রিটমেন্ট করা হবে, বাংলাদেশ নিয়ে সুর চড়ালেন বিজেপি বিধায়ক। ট্যাব দুর্নীতির পর বড় পদক্ষেপ রাজ্য সরকারের, লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর টাকা পাঠানো নিয়ে নতুন 16 নিয়ম রাজ্যের। বিশ্বজয়ী গুকেশের সাফল্যে উচ্ছ্বসিত মোদি, তরুণ দাবারুর লড়াকু মনোভাবে মুগ্ধ আনন্দ। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের বাংলা সংবাদ চ্যানেলটিকে। আসছে খবরের বিস্তারিত নিয়ে। আরও একবার এক দেশ এক নির্বাচন নিয়ে বিরোধিতার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচনের সায় দেয়, আর তারপরই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, বিরোধী দলের নেতা এবং বিশেষজ্ঞদের আপত্তি উড়িয়ে স্বৈরাচারী পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার। এক দেশ এক নির্বাচন শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, বিবেচিত সংস্কার নয়, এটা স্বৈরাচারী পদক্ষেপ। এই পদক্ষেপ সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। আমাদের সাংসদরা এক দেশ এক নির্বাচনে জোরালো প্রতিবাদ করেছেন। বাংলা কখনো একনায়কতন্ত্রী সিদ্ধান্তের কাছে মাথা নত করবে না। এটি ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করার লড়াই। প্রথম থেকেই এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে চিঠিও লিখেছিলেন তিনি। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচনে সায় দেওয়ার পর আরও একবার সুর চড়ান মুখ্যমন্ত্রী। শুধু তৃণমূলই নয়, সিপিএম এবং কংগ্রেসও এক দেশ এক নির্বাচনের বিরোধিতায় সরব, যদিও বিজেপি বিরোধীদের আপত্তিতে আমল দিতে নারাজ। প্রিয় দর্শকগণ, নিয়মিত সঠিক এবং নির্ভরযোগ্য খবর পেতে আমাদের আজকের বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। যদি আমাদের খবরগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও সঠিক তথ্য পেতে পারে। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশের বিপন্ন হিন্দুদের রক্ষাকর্তা তথা ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন শুনানি এগিয়ে আনার আর্জি বৃহস্পতিবার অর্থাৎ 12ই ডিসেম্বর ফের খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। ফলে আগামী 2রা জানুয়ারি চিন্ময় প্রভুর জামিন আর্জির শুনানি হবে। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষকে। মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় গত 25শে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করে মোল্লা ইউনুসের পোষ্যবৃত্ত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পরের দিন অর্থাৎ 26শে নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে তোলা হলে বিচারক সাইফুল ইসলাম জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত 3রা ডিসেম্বর চিন্ময় প্রভুর জামিন নিয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেয় জামায়াত ইসলামী সহ মৌলবাদীরা। এমনকি পুলিশের তরফ থেকেও চট্টগ্রাম আদালতের 70 জন হিন্দু আইনজীবীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। ফলে গ্রেপ্তারের ভয়ে অনেকেই গা ঢাকা দেন। চিন্ময় প্রভুর তরফে কোনো আইনজীবী না উপস্থিত থাকায় জামিন শুনানি 1 মাসের জন্য স্থগিত রাখেন বিচারক সাইফুল ইসলাম। গতকাল বুধবার অর্থাৎ 11ই ডিসেম্বর আচমকাই নাটকীয় মোড় নেয় জামিন শুনানি। ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে লড়তে হাজির হন রবীন্দ্রনাথ ঘোষ নামে এক বর্ষিয়ান আইনজীবী, আর তাঁকে দেখেই রেড়ে করে মারতে যান চট্টগ্রাম আদালতের মুসলিম আইনজীবীরা। বিচারক সাইফুল ইসলামও ভয়ে ওই আইনজীবীর আর্জি নিয়ে শুনানি করার সাহস দেখাননি, যদিও হাল ছাড়েননি রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার ফের চিন্ময় প্রভুর হয়ে জামিন শুনানি এগিয়ে আনার আর্জি নিয়ে চট্টগ্রাম আদালতে দায়রা বিচারক সাইফুল ইসলামের এজলাসে হাজির হন তিনি। বিচারক তাঁকে জানান, চট্টগ্রাম বারের কোনো আইনজীবীকে চিন্ময় প্রভুর হয়ে ওকালতনামায় সই করতে হবে, তাহলে রবীন্দ্রবাবুর বক্তব্য শুনবেন তিনি। কিন্তু চট্টগ্রাম বারের কোনো সদস্য চিন্ময় প্রভুর হয়ে ওকালতনামায় স্বাক্ষর করতে চাননি, ফলে রবীন্দ্রনাথ বাবুর সওয়াল শুনতে রাজি হননি বিচারক। কেন বাংলাদেশের একজন স্বীকৃত আইনজীবী হওয়া সত্ত্বেও ঢাকা বারের প্রবীণ সদস্য রবীন্দ্রনাথ ঘোষের ওকালতনামাকে গ্রাহ্য করলেন না চট্টগ্রামের দায়রা বিচারক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি
নাসিম উদ্দিন চৌধুরী বলেন, আমাদের এখানে রীতি হচ্ছে দেশের যে কোনো বাড়ির একজন আইনজীবী আমাদের বাড়ির একজন আইনজীবীর উপস্থিতিতে ও তার ওকালতনামা দিয়ে সংযুক্ত হয়ে মুভ করতে পারেন, কিন্তু চিন্ময় প্রভুর হয়ে লড়তে চাওয়া রবীন্দ্রনাথ ঘোষ কারোর ওকালতনামা দিতে পারেননি। হাওড়া নয়াদিল্লি রেললাইনের কিউল জাসিডিহ রেলপথে বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই রেল সেকশনের আপ রেল লাইনে একটি পণ্যবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই কারণে কিউল জাসিডিহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হাওড়া নয়াদিল্লি রেল লাইনের কিউল জাসিডিহ রেল সেকশনের ইউপি রেল লাইনে একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয় এবং ট্রেনের বেশ কয়েকটি বগি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে কিউল জাসিডিহ রেলওয়ে সেকশনে অবস্থিত ঝাঝা রেলওয়ে স্টেশনের কাছে দুধজোর সেতুর কাছে। এরপর ইউপি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার ঝাঝার উপর দিয়ে যাচ্ছিল মালগাড়িটি। দুধজোর ব্রিজের কাছে রেলওয়ে ইয়ার্ডের কাছে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং পণ্যবাহী ট্রেনের দুটি ওয়াগন ও একটি ট্রলি লাইনচ্যুত হয়। এই সময় পণ্যবাহী ট্রেনের বাকি বগিগুলো আলাদা হয়ে যায় এবং পণ্যবাহী ট্রেনের পিছনের কয়েকটি বগি ফেলেই ট্রেনটি এগিয়ে চলে। লাইনচ্যুত হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মালগাড়িটি। তবে সৌভাগ্যের বিষয়, এই সময় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার পর এই রুটে সব ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন এবং আপ রেল লাইনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঝাঝা জাসিডিহের মধ্যে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অনেক ট্রেন বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে যায়। পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে আপ বন্দে ভারত সুপারফাস্ট ট্রেনটি নারগঞ্জ স্টেশনে থামিয়ে দেওয়া হয়। টাটানগর থেকে আরাগামী টাটা আরা এক্সপ্রেস ঘোরপাড়ান স্টেশনে থামিয়ে দেওয়া হয়। জাসিডিহ রেল স্টেশনে থামানো হয়েছে এর্নাকুলাম এক্সপ্রেস। বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার ঘিরে একের পর এক ঘটনা সামনে আসছে। ওপার বাংলার ঘটনা ঘিরে ক্ষোভে ফেটে পড়ছেন এপার বাংলার মানুষও। তারই মাঝে এদিন বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ শাখার সুর চড়ালেন বাংলাদেশ ইস্যুতে। অমরনাথ শাখার বলেন, একটু চেতাবনী দেওয়া হয়েছে আর কি, শুধরে যাওয়ার জন্য। যদি না হয় যেটা ওষুধ সেটা ট্রিটমেন্ট করা হবে। এরপরই তার কাছে প্রশ্ন যায় বাংলাদেশের এক ব্যক্তির ভাইরাল হওয়ার দাবি নিয়ে। সদ্য এক ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেই ভিডিওয়ে দেখা যায় বাংলাদেশের এক বর্ষিয়ান ব্যক্তি দাবি করেছেন যে তারা কলকাতা দখল করবেন। সেই ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনার প্রাক্তন কর্মী বলে উল্লেখ করেন। এই প্রসঙ্গে অমরনাথ শাখারকে প্রশ্ন করা হয়। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বলেন, আমরা যারা বাংলাদেশকে জন্ম দিয়েছি তারা যদি বলে ভারতবর্ষ দখল করবে তাহলে তা হাস্যাস্পদ ব্যাপার। উল্লেখ্য, সদ্য বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারিতে বাংলাদেশের চট্টগ্রামে তুঙ্গে ওঠে উত্তেজনার পারদ। তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। মঙ্গলবার তার আগাম জামিনের শুনানি চট্টগ্রাম আদালতে খারিজ হয়। তবে তারপরও লড়াই ছাড়েননি চিন্ময় পক্ষের আইনজীবী তথা ঢাকা থেকে চট্টগ্রামে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। অভিযোগ, গতকাল তাঁকে কোর্ট চত্বরে ব্যাপক হেনস্থার শিকার হতে হয়, আসে প্রাণনাশের হুমকি। যদিও সেই হুমকি উপেক্ষা করে তিনি এদিন ফের আবেদন করবেন বলেই খবর ছিল। অন্যদিকে এই পরিস্থিতিতে সদ্য ভারত থেকে ঢাকায় পা রেখেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিন্দনীয় বিষয়। এছাড়াও তিনি জানান, বাংলাদেশে সদ্য গঠিত ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত। এদিকে কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক ভবনে একদল বিক্ষোভকারীর প্রবেশে দুই দেশের সম্পর্কে বেশ কিছুটা শীতলতা আসে। ঘটনার তীব্র নিন্দা করে দিল্লি। ঢাকার দাবি, এই বিক্ষোভকারীদের আইন লঙ্ঘন করে প্রবেশ মূলত পূর্ব পরিকল্পিত ঘটনা। তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয়-ছয় হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করল নবান্ন। সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। নবান্ন সূত্রে খবর, রাজ্যের যেসব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় তাদের জন্যই জারি করা হয়েছে এই 16 দফা নির্দেশিকা। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতন প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর ভোটের ডিভিডেন্ড দিয়ে এসেছে।
ট্যাপ কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাই এমন কড়া নির্দেশিকায় নিজের যাবতীয় প্রকল্পকে সুসংহত করে এক সূত্রে বাঁধতে চাইছেন মমতা। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে, কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তার ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে, যেখানে উপভোক্তার নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি থাকবে। তৃতীয় নিয়মে বলা হয়েছে, উপভোক্তা কোন প্রকল্পে টাকা পাবেন সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে। চতুর্থত, একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয়। পঞ্চমত, উপভোক্তার আইএফএসসি যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের তালিকা থেকে। ষষ্ঠত, উপভোক্তার অ্যাকাউন্ট যেন সংশ্লিষ্ট ব্যাংকে এমন শাখায় থাকে যা পশ্চিমবঙ্গের মধ্যে। সপ্তমত, গ্রুপের নিচের পদের কোনো আধিকারিক যেন ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদন না দেন। অষ্টমত, কোনো লেনদেন ব্যর্থ হলে সেক্ষেত্রে সংশোধন নিয়ন্ত্রিত হবে। ওই লেনদেন অটো ক্যান্সেল হওয়ার পর নতুন করে পাঠাতে হবে, যদি তা একই অর্থবর্ষের মধ্যে হয়। নতুন করে ওই লেনদেন আবার করা হবে। নবমত, সব উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ এনপিসিআইএল যাচাই করবে। দশম, যাচাই করা ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি উপভোক্তার নামের সঙ্গে মিলে গেলে তবেই যেন টাকা দেওয়া হয়। একাদশ নির্দেশিকায় বলা হয়েছে, উপভোক্তার নাম এবং ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বাদশ, টাকা পাঠানোর পর উপভোক্তার ফোনে এসএমএস পাঠাতে হবে। শুধু টাকা গেলেই নয়, আবেদন মঞ্জুর বা বাতিল হলে পাঠাতে হবে এসএমএস। প্রসেসড অ্যাট ট্রেজারি পেমেন্ট সাকসেস পেমেন্ট ফেলড মেসেজ পাঠাতে হবে। কোনো উপভোক্তার টাকা যাচ্ছে না দেখা গেলে প্রয়োজনীয় সংশোধন প্রয়োজন জানিয়ে এসএমএস পাঠাতে হবে। ত্রয়োদশ, অনলাইনে আবেদন জমা পড়ার পরে কোনো রকম কাগজ, ফর্ম ইত্যাদি অফলাইনে নেওয়া যাবে না। চতুর্দশ, অফলাইনে কোনো আবেদন জমা পড়লে উপভোক্তার যাবতীয় তথ্য এমনভাবে তুলতে হবে যাতে সহজেই সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা যায়। পঞ্চদশ, টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় মসৃণ করতে হবে। ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশন সবসময় সর্বশেষ ভার্সনের হতে হবে। ষষ্ঠদশ, যেসব দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে, যাতে কাদের টাকা পাঠানো হয়েছে, কারা পেয়েছেন এবং কারা পাননি সবটা একত্রে দেখা যায়। এই 16 দফা নির্দেশ এখনই কার্যকর করতে হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর। রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই অর্থ দপ্তরকে এমন কড়া নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছেন। 2025 সালে রাজ্যের কোনো ভোটের নির্ঘণ্ট না থাকলেও সারা বছর উপভোক্তাদের নিরবচ্ছিন্নভাবে পরিষেবা দিয়েই তিনি 2026 সালে ভোট চাইবেন। আর ট্যাপ কাণ্ডে যেভাবে সরকারি আধিকারিকদের কাজে ভুল ত্রুটি ধরা পড়েছে, তাতেও সজাগ হয়ে রাজ্য মানুষের কাছে নিজের প্রকল্প পৌঁছে দিয়েই নিজের ভোট ব্যাংকটি নিশ্চিত করতে চাইছেন মমতা। তার যোগ্য উত্তরসূরি হিসাবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। প্রিয় ছাত্রের এমন ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত তিনি। যেভাবে গোটা একটা প্রজন্ম ভারতের দাবাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে তিনিও খুশি। তবে ভারতীয় দাবায় স্বর্ণযুগ এলো কিনা সেটা বলতে পারছেন না বিশ্বনাথন আনন্দ। তবে কনিষ্ঠতম হিসাবে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে গুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার চীনা দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। তারপরেই ভিসের প্রতিক্রিয়া, গুকেশের জয়ে তিনি উচ্ছ্বসিত। লিরেনের বিরুদ্ধে যেভাবে খেলেছেন তরুণ দাবাড়ু, লড়াই কঠিন হলেও যেভাবে মাথা ঠান্ডা রেখে পাল্টা চালে মাত করেছেন প্রতিপক্ষকে, তাতে গুকেশকে কুর্নিশ জানিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। আনন্দের মতে, কেবল দাবা খেলা নয়, চাপের মুখে গুকেশের আচরণ আর শরীর ভাষাও অসাধারণ, যথেষ্ট প্রশংসা প্রাপ্য। চলতি বছরে দাবার দুনিয়ার ইতিহাসে গড়েছে ভারত। অলিম্পিয়াডে সোনা জিতেছে ভারতের পুরুষ এবং মহিলা দুই দলই। গুকেশ ছাড়াও অর্জুন এগ্রাইসি, রমেশবাবু প্রজ্ঞানন্দ আর বৈশালীদের মতন তরুণ দাবাড়ুরা টক্কর দিচ্ছেন সমানে সমানে। এবার সেই তরুণ তুর্কিদের একজনের মাথায় বিশ্ব সেরার তাজ। তাহলে কি ভারতীয় দাবায় স্বর্ণযুগ এলো গুকেশদের হাত ধরে? ভিসি অবশ্য এখনই এতখানি ভাবতে চান না। তার মতে স্বর্ণযুগ কিনা সেটা পরে ভাবা যাবে, তবে ভারতীয় দাবার এমন সাফল্য সত্যিই গর্ব করার বিষয়। অন্যদিকে গুকেশের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঐতিহাসিক সাফল্যের জন্য এক্স হ্যান্ডেলে তরুণ দাবারুকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। গৌতম আদানি থেকে শুরু করে কে স্ট্যালিন, এন চন্দ্রবাবু নাইডু, জগনমোহন রেড্ডি দাবার নতুন চ্যাম্পিয়নকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।